হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টি পড়ব সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর। এই স্কেলার ও ভেক্টরের ওপরে আমরা কিন্তু বেশ কয়েকটা ক্লাস প্রোভাইড করেছি। সেই ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আগে দেখে আসবে, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে। আজকের আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ বাংলায় যাকে বলা হয় আপেক্ষিক বেগ। এই রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ জিনিসটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ জিনিসটা কী। এই রিলেটিভ বেগ বা আপেক্ষিক বেগ বোঝার জন্য, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ বোঝার জন্য একটা এক্সাম্পল তুমি নিতে পারো। যে মনে করো যে তোমার সামনে থেকে একটা কোনো গাড়ি চলন্ত অবস্থায় বা গতিশীল অবস্থায় চলে যাচ্ছে। সিমিলারলি তুমিও আরেকটা গাড়িতে বসে আছো, যে এই গাড়িটা চলন্ত অবস্থায় আছে। তাহলে ব্যাপারটা কী হলো, যে মনে করো যে একটা গাড়ি সামনের দিকে ধরো 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে চলেছে, ঠিক আছে। তুমি বি গাড়িতে বসে আছো, এখানে তুমি বসে আছো, যেটা 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সামনের দিকে এগোচ্ছে। এবারে নর্মাল কন্ডিশানে কী হবে, নর্মাল কন্ডিশানে এখানে ও যদি কোনো অবজারভার বা হচ্ছে দর্শক বা পর্যবেক্ষক থাকে, তাহলে সে কি দেখবে যে এ গাড়িটা 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে আর বি গাড়িটা 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে আমার ও যে পর্যবেক্ষক স্থির অবস্থায় রয়েছে সে কিন্তু এভাবে দেখবে। কিন্তু তুমি যে বি গাড়িতে রয়েছো, তুমি কিন্তু এই এ গাড়িকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলতে দেখবে না, ঠিক আছে। এই যে একজন মানে তুমি গতিশীল অবস্থায় আছো, গতিশীল থাকা অবস্থায় আরেকটা গতিশীল বস্তুকে দেখছো, এবং তোমার সাপেক্ষে ওই বস্তুটার প্রকৃত বেগ যা ছিল তা কিন্তু থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। ওই বেগটাকে কিন্তু আমরা আপাত বেগ বলি। জিনিসটা কীরকম, ধরো মনে করো দুটো ট্রেন, ঠিক আছে, সমান গতিবেগে সামনের দিকে এগিয়ে চলেছে। ধরো 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দুটো ট্রেন সামনের দিকে এগিয়ে চলেছে। এবারে ওই দুটো ট্রেনে বসে থাকা দুজন যাত্রী দুটো ট্রেনকে সবসময় কি দেখবে, স্থির দেখবে, কারণ দুটো ট্রেনের গতিবেগ সমান। কিন্তু বাইরে বা কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি সে যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে সে কি দেখবে, দুটো ট্রেনই কিন্তু গতিশীল অবস্থায় রয়েছে। তাহলে স্থির থাকা লোকটা কি দেখছে, যে ট্রেন দুটো গতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু ওই দুটো ট্রেনের মধ্যে বসে থাকা ব্যক্তি পরস্পরকে কি দেখছে, স্থির দেখছে। অর্থাৎ কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকলে বা স্থিতিশীল অবস্থায় থাকুক, যেখানেই থাকুক না কেন, সেটা গতিশীল অবস্থায় আছে না স্থিতিশীল অবস্থায় আছে সেটা নির্ভর করবে যে পর্যবেক্ষক যিনি দেখছেন তিনি গতিশীল অবস্থায় আছেন না স্থিতিশীল অবস্থায় আছে তার উপরে, ঠিক আছে। এখানে আপেক্ষিক বেগ বলতে বোঝানো হচ্ছে কি, যে একটা কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে এবং দ্বিতীয় কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায় যদি ওই বস্তুকে পর্যবেক্ষণ করে বা অবজার্ভ করে, তখন তাই কিন্তু আর আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি বলা হবে। তাহলে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কি না, কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকার সময় অপর একটি গতিশীল বস্তুর আপাত বেগকে ওই বস্তুর কি বলা হয়, আপেক্ষিক বেগ বলা হয়। কি বললাম, কোনো একটা বস্তু গতিশীল থাকা অবস্থায় অপর একটি বস্তুর গতিশীল বস্তুর আপাত গতিকে কি বলা হয়, আমার আপেক্ষিক বেগ বলা হয়। এবারে দেখো, মনে করো আমি বললাম যে সূর্যের চারিদিকে কি করছে, পৃথিবী পাক খাচ্ছে, তাই তো। তাহলে সূর্যের চারিদিকে যদি পৃথিবী পাক খায়, তার সঙ্গে সঙ্গে পৃথিবী নিজের অক্ষের চারিদিকেও পাক খাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি আমি বলি যে পৃথিবীর বেগ আমি মনে করলাম ইউ, পৃথিবীটা ইউ বেগে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, ঠিক আছে। যেখানে আমি মনে করলাম সূর্যের বেগ হচ্ছে ভি, তাহলে পৃথিবীর বেগ ইউ আর হচ্ছে সূর্যের বেগ ভি, ঠিক আছে। এবার পৃথিবীর বেগ ইউ আর সূর্যের বেগ ভি, তাহলে সূর্যের প্রকৃত বেগ কিন্তু ভি, অর্থাৎ সূর্য প্রকৃত বেগে আমি মনে করলাম সূর্য, আমরা জানি সূর্য স্থির, তবু আমি ধরে নিলাম যে সূর্য ভি বেগে ধরো চলছে, আমি মনে করলাম, ঠিক আছে। তাহলে সূর্য যদি ভি বেগে চলতে থাকে, ঠিক আছে, তাহলে সূর্যের প্রকৃত বেগ হচ্ছে ভি, পৃথিবীর হচ্ছে বেগ কত, ইউ। এবারে পৃথিবী যদি ইউ বেগে ঘোরে, তাহলে সূর্যের সাপেক্ষে পৃথিবীর বেগ কত না, সূর্যের সাপেক্ষে পৃথিবীর বেগ হবে মাইনাস ইউ, সূর্যের সাপেক্ষে পৃথিবীর বেগ কত, মাইনাস ইউ। তাহলে এখানে দেখো আমার যে আপাত বেগটা বা রিলেটিভ ভেলোসিটিটা বেরোবে সেটা কীরকম বেরোবে না, আপাত বেগ রিলেটিভ ভেলোসিটি সমান কী হবে, ভি মাইনাস ইউ।
কারণ সূর্যের প্রকৃত বেগ কত ভি, আর সূর্যের সাপেক্ষে পৃথিবীর আপাত বেগ কত মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ। ঠিক আছে, এবার এখানে অনেকগুলো কন্ডিশন পাবে, যেমন কি মনে করো ধরে নিচ্ছি আমি যে যিনি দেখছেন দর্শক, দর্শকের বেগ ইউ। ঠিক আছে, আর বস্তু যেটা গতিশীল অবস্থায় রয়েছে সেই বস্তুর বেগ হচ্ছে কত না ভি, তাহলে দর্শকের বেগ ইউ আর বস্তুর বেগ ভি। ঠিক আছে, এবারে মনে করো দুজনেই সেম ডাইরেকশানে যাচ্ছে, মানে একই দিকে যাচ্ছে। যদি তারা সেম ডাইরেকশন বা একই দিকে যায় তাহলে কি ঘটনা ঘটবে না, মনে করো যে এইটা হচ্ছে আমার বস্তু, কত গতিবেগে যাচ্ছে ভি গতিবেগে যাচ্ছে। সিমিলারলি আমার পর্যবেক্ষক বা দর্শক সেও ইউ গতিবেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে দেখো এখানে এই যে দর্শকের সাপেক্ষে এই বস্তুটার আপাত বেগ কত হতে পারে না, আপাত বেগ এখানে হবে আপাত বেগ বা রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, আপাত বেগ বা রিলেটিভ ভেলোসিটি হবে ভি মাইনাস ইউ। তুমি বলবে ভি মাইনাস ইউ কেন হবে? দেখো একটা সিম্পল যদি এক্সাম্পল নেওয়া হয়, যে মনে করছি আমি যে বস্তুটাকে দেখছি সেই বস্তুটা 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সামনের দিকে এগিয়ে চলেছে। যিনি দর্শক দেখছেন তিনি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে কিন্তু চলেছেন। ঠিক আছে, তাহলে ওই দর্শক ওই বস্তুকে কতটা গতিশীল মানে কতটা গতিশীল অবস্থায় দেখবে না কতটা বেগে দেখবে না, মানে সূত্র অনুযায়ী 20 বিযুক্ত 5 অর্থাৎ 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু দেখবে। দেখো সাধারণ জিনিস যে 1 ঘন্টায় এই বস্তুটা কত কিলোমিটার যাবে না 20 কিলোমিটার যাবে। 1 ঘন্টায় আমার দর্শক কত কিলোমিটার যাবে না 5 কিলোমিটার যাবে। তাহলে ডিফারেন্স কত আসছে না 15 কিলোমিটারের ডিফারেন্স আসছে। অর্থাৎ এই যে 20 কিলোমিটার আগের দিকে এগিয়ে চলেছে, এখানে দর্শক 5 কিলোমিটার গতিবেগে আগের দিকে এগিয়ে চলেছে। তাহলে এ যত সময় 20 কিলোমিটার যাবে এ তত সময় 5 কিলোমিটার অলরেডি অতিক্রম করে ফেলবে। আলটিমেটলি এই লোকটা এই বস্তুটাকে ওর থেকে 1 ঘন্টা পরে 15 কিলোমিটার দূরে দেখতে পাবে। সেই জন্যই বলা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি কত হবে 15। অর্থাৎ বস্তুর বেগ থেকে যদি আমি আমার দর্শকের বেগ বাদ দিই তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা আপাত বেগ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটা গেল সেম ডাইরেকশন। যদি আমাদের অপোজিট ডাইরেকশন কিছু হয়, অপোজিট ডাইরেকশন মানে কি? অপোজিট ডাইরেকশন মানে দুজন দুদিকে চলছে। ঠিক আছে, ব্যাপারটা কীরকম না, মনে করো যে বস্তু আমার এদিকে চলছে কত গতিবেগে ভি গতিবেগে, দর্শক আমার নিচের দিকে চলছে ইউ গতিবেগে। দেখো এখানে দুজন গতিশীল বস্তু আর হচ্ছে দর্শক একই দিকে চলছিল, এখানে গতিশীল বস্তু আর দর্শক কিন্তু দুজনের বিপরীত দিকে চলছে। তাহলে এক্ষেত্রে আপাত বেগ কত হবে না, এক্ষেত্রে আপাত বেগ হবে আপাত বেগ সমান, মনে রাখবে আপাত বেগ সবসময় কি হয়, আপাত বেগ সবসময় হয় আপাত বেগ সমান, তুমি লিখতে পারো এখানে আমি লিখে দিচ্ছি রিলেটিভ ভেলোসিটি বা আপাত বেগ, রিলেটিভ ভেলোসিটি বা হচ্ছে আপাত বেগ সমান কি হবে না বস্তুর বেগ মাইনাস হচ্ছে আমার দর্শকের বেগ। এটা হচ্ছে আমার ফর্মুলা, বস্তুর বেগ মাইনাস কি হবে দর্শকের বেগ। অর্থাৎ আপাত বেগ যদি আমি ডব্লু ধরি, ডব্লু সমান ভি মাইনাস ইউ, কিন্তু সবসময় এই সূত্রটা কাজে লাগবে। ঠিক আছে, এবারে এখানে আপাত বেগ কী হয় না, এখানে আপাত বেগ হবে দেখো আমার আমার দর্শক কোন দিকে চলেছে নিচের দিকে, বস্তু যাচ্ছে কোন দিকে ওপরের দিকে। তাহলে এই আমার দর্শকের সাপেক্ষে দর্শকের বেগ যদি আমি ধরি তাহলে সে যাচ্ছে নিচের দিকে, কিন্তু আমার বস্তু যাচ্ছে কোন দিকে ওপরের দিকে। তার মানে এই দর্শকের যদি আমরা সেম ডাইরেকশানে ধরতে চাই তাহলে দেখো এটা যদি ভি হয়, যখন আমি এই দিকের ডাইরেকশানে লিখবো, ধরো আমি মনে করলাম এখানে এটা রেখে নিচ্ছি, এই দিকের ডাইরেকশানে যখন লিখবো সেটাকে আমাকে কী লিখতে হবে মাইনাস ভি লিখতে হবে। মাইনাসটা অপোজিট ডাইরেকশান বোঝাবে। তাহলে বস্তুর বেগ মাইনাস কি ছিল আমার দর্শকের বেগ, তাহলে বস্তুর বেগ কত মাইনাস ভি, দর্শকের বেগ কত না ইউ, তাহলে মাইনাস ভি মাইনাস যদি আমি কমন নিই ভেতরে কি পাবো ভি প্লাস ইউ। বোঝা গেল এখানে বস্তুর আপাত বেগ এটা হয়। উদাহরণ একটা নেওয়া যাক, একই উদাহরণ, মনে করো এইদিকে আমার বস্তু যাচ্ছে কত না হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এদিকে আমার দর্শক যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে দেখো 1 ঘন্টায় এ কতটা যাবে 20 কিলোমিটার পেছন দিকে, সেই 1 ঘন্টায় বস্তু কতটা আসবে 5 কিলোমিটার সামনের দিকে। দুজনের মধ্যে 1 ঘন্টা পরে ডিফারেন্স কত হবে না 20 যুক্ত 5 অর্থাৎ 25 কিলোমিটারের ডিফারেন্স আসবে। আর যেহেতু লোকটা সামনের দিকে এগোচ্ছে সে বস্তুটাই কি দেখবে যে তার পেছন দিকে যেতে দেখবে, অর্থাৎ বিপরীত ডাইরেকশানে দেখবে, তার জন্য এখানে মাইনাসটা আসবে। অর্থাৎ
দুজন যদি অপোজিট ডাইরেকশন বা বিপরীত দিকে যায়, অর্থাৎ বস্তু একদিকে যাচ্ছে আর আমার দর্শক একদিকে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের মধ্যে আপাতবেগ কী হবে না ওই দুজনের অর্থাৎ গতিশীল বস্তুর বেগ আর তোমার হচ্ছে দর্শকের বেগের যোগফল, ঠিক আছে। আর সামনের যে মাইনাস চিহ্নটা সেটা কি বোঝাবে না দর্শক যেদিকে গতিশীল, দর্শক ওই গতিশীল বস্তুটাকে তার বিপরীত দিকে যেতে দেখবে, ঠিক আছে। এবারে দেখো তাহলে সেম ডাইরেকশন আর অপোজিট ডাইরেকশন হলো। এবার যদি আমরা মনে করি যে তারা যে কোনো দিকে যাচ্ছে, র্যান্ডম ডাইরেকশন, ঠিক আছে, র্যান্ডমলি যে কোনো দিকে তারা যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কীভাবে বের করা হবে? যদি র্যান্ডম ডাইরেকশনে তারা যায় তাহলে সেক্ষেত্রে কীরকম হবে না মনে করো আমার বস্তু যাচ্ছে, মনে করো বস্তু যাচ্ছে আমার, ধরো এদিক বরাবর হচ্ছে আমার বস্তু যাচ্ছে, ঠিক আছে, ব্যক্তি যাচ্ছে, বস্তু মনে করো এদিক বরাবর ভি গতিবেগে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব? দেখো এক্ষেত্রে বের করার নিয়ম হচ্ছে যে আমাকে কি করতে হবে না আমাকে হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বের করতে হবে। কীভাবে করব না ডাব্লিউ ভেক্টর, অর্থাৎ ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে কিন্তু আমার আপাতবেগ, ডাব্লিউটা কি আপাতবেগ বা রিলেটিভ ভেলোসিটি। তাহলে ডব্লিউ সমান আমার সূত্র কি ছিল, বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ, ঠিক আছে, বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ। তাহলে বস্তুর বেগ লিখলাম মাইনাস আমার কি হবে দর্শকের বেগ, ঠিক আছে, এটা আমার সূত্র ছিল। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর, লেখা যেতে পারে, প্লাস মাইনাসে মাইনাস হবে। দেখো এই ভেক্টরটা যখন আমরা ভেক্টর আগের যে ক্লাসগুলো করিয়েছি দেখো এরকম একটা জিনিস ছিল, দেখো এটা মনে করো এ ভেক্টর আর এদিকে মনে করো যাচ্ছে বি ভেক্টর, আর এর মাঝখানে যে ভেক্টরটা হতো ধরো লব্ধি ভেক্টর আর ভেক্টর। আমরা কি লিখতাম না আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে আর ভেক্টর। দেখো ওর সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে ডব্লিউ ভেক্টর সমান আমার কি বেরোলো ভি ভেক্টর প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর। অর্থাৎ আমি বলতে পারি এর আপাত বেগটা, এক্ষেত্রে এর আপাত বেগ বা রিলেটিভ ভেলোসিটিটা কি হবে না হচ্ছে আমার ভি ভেক্টর ও মাইনাস ইউ ভেক্টরের লব্ধি, ঠিক আছে, ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের লব্ধি কিন্তু হয়ে যাবে আমার এক্ষেত্রে বস্তুর হচ্ছে আপাত বেগ বা রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে, আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তাহলে দেখো আমরা সেম ডাইরেকশনে কি পেলাম, সেম ডাইরেকশনে বস্তু আপাত বেগ কি হবে বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ। অপোজিট ডাইরেকশনে কি হবে না বস্তুর বেগ প্লাস দর্শকের বেগ, আগে একটা মাইনাস চিহ্নটা ডাইরেকশন বোঝাবে। যদি ধর অপোজিট ডাইরেকশন বা র্যান্ডম ডাইরেকশনে যায় মানে যে কোনো দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমার আপাত বেগটা কী হবে না বস্তুর বেগের যে ভেক্টর আর হচ্ছে দর্শকের বেগের যে ভেক্টর, সেই দর্শকের বেগের ভেক্টরের মাইনাসের কী হবে লব্ধি ভেক্টর হবে, অর্থাৎ ভি ভেক্টর আর মাইনাস জি ভেক্টরের লব্ধি ভেক্টর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পর্যন্ত স্ক্রিনশট নিলে নিতে পারো, তারপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে আসবো। দেখো এরপরে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা আপেক্ষিক বেগকে কিভাবে গণনা করতে পারি, অর্থাৎ হাউ টু ক্যালকুলেট রিলেটিভ ভেলোসিটি। এবারে দেখো আপেক্ষিক বেগকে কিভাবে গণনা করতে পারি। এই আপেক্ষিক বেগ গণনা করতে গেলে আমাদের ভেক্টরের যে আগে ক্লাসগুলো করিয়েছি সেগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। ব্যাপারটা কীরকম মনে করো আমার কোনো একটা বস্তু এইভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, কোনো একটা বস্তু সামনের দিকে এইভাবে অগ্রসর হচ্ছে কত গতিবেগে না ভি গতিবেগে অগ্রসর হচ্ছে, সামনের দিকে কত গতিবেগে ভি গতিবেগে অগ্রসর হচ্ছে। আর এখান থেকে কোনো একটা বস্তু এইদিকে ইউ গতিবেগে অগ্রসর হচ্ছে। এবার আমাকে এই দর্শকের সাপেক্ষে আমাকে এই বস্তুর বেগটা কিন্তু নির্ণয় করতে হবে, অর্থাৎ দর্শকের সাপেক্ষে এই বস্তুর আপেক্ষিক বেগ কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার এখানে বস্তুর বেগ কত না বস্তুর বেগ সমান ভি, ঠিক আছে, দর্শকের বেগ কত না দর্শকের বেগ সমান হচ্ছে আমার ইউ, ঠিক আছে। এবারে দেখো যদি ফর্মুলাটা আমি মনে করি একটু আগে যেটা করালাম যে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি সমান কি হয় না বস্তুর বেগ মাইনাস হচ্ছে দর্শকের বেগ, আর বা আমরা যেটা করিয়েছিলাম এক্ষুনি যে ডাব্লিউ সমান হচ্ছে আমার ভি ভেক্টর প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর, অর্থাৎ ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের কি লব্ধি ভেক্টর হচ্ছে আমার কি হবে আপেক্ষিক বেগে হবে।
তাহলে এই ইউ এর যদি আমি মাইনাস ইউ বের করতে চাই তাহলে আমাকে এদিক বরাবর একটা অভিমুখ টানতে হবে, যেটা হচ্ছে আমার মাইনাস ইউ হিসাবে কাজ করে। কারণ ও বিন্দু থেকে ওদিক বরাবর ইউ ভেক্টর, সেম অপোজিট ডাইরেকশানে কী হবে, মাইনাস ইউ ভেক্টর। এবারে এদের যদি আমি লব্ধি বের করতে চাই তাহলে এখানে যদি আমি সামান্তরিক সূত্র প্রয়োগ করি, মনে করলাম তাহলে এখান থেকে আমি সামান্তরিকাটা অঙ্কন করি। ধরো এই হয়ে গেল আমার সামান্তরিক, মনে করো ও এ বি আর মনে করো সি সামান্তরিক। তাহলে এর কর্ণ বরাবর আমি কি পাবো, এর কর্ণ বরাবর হচ্ছে আমি ডাব্লিউ ভেক্টরটা পাবো, এবং এটাই আমার কি হবে, লব্ধি ভেক্টর কিন্তু হবে। এটাই আমার কি ভেক্টর হবে, লব্ধি ভেক্টর হবে। এবারে আমি মনে করছি এরা এই যে ইউ আর ভি অর্থাৎ বস্তু এবং দর্শক মাঝখানে কত কোণ করেছে, না আলফা কোণ করেছে। কত কোণ করেছে, আলফা কোণ করেছে। তাহলে এটা যদি আমি নাম দিয়ে দিই, ধরো মনে করো ডি, তাহলে এ ও ডি কোণ কত, আলফা। যেহেতু সি ও ডি একটা সরল রেখা, তাহলে এই যে কোণটা এটা কত ডিগ্রি হবে, না এটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। কারণ টোটাল স্ট্রেট লাইন সরল রেখা 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা যদি আলফা হয় তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেশনে চলে আসি, তাহলে আমি যে লব্ধি ভেক্টরটা পাবো ডব্লিউ ভেক্টর সমান কী পাবো, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 180 ডিগ্রি মাইনাস আলফা। তুমি বলবে এই ফর্মুলাটা ডাইরেক্ট করতে হবে। দেখো মনে করো আমরা সামান্তরিক সূত্র করার সময় করিয়েছিলাম, একটু তুমি করিয়ে দিচ্ছি। যে মনে করলাম আমি এটা এ ভেক্টর, এখান থেকে এই দিক বরাবর আমি মনে করলাম এটা বি ভেক্টর। এদের যখন লব্ধি ভেক্টর বের করানো হতো আমরা কি করতাম, এর সোজা একটা কি করতাম, সামান্তরিক এইভাবে অঙ্কন করে নিতাম। ঠিক আছে, সামান্তরিক অঙ্কন করে নিতাম, যেটার এইটা হতো আমার কি লব্ধি ভেক্টর আর, এদের মাঝখানের কোণ ধরতাম আমরা থিটা। ঠিক আছে, সেখানে এই লব্ধি ভেক্টরের মান কি হতো, না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। সিমিলারলি দেখো এখানে মাইনাস ইউ ভেক্টর আর ভি ভেক্টর, তাহলে ভি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, মাইনাস কেন নয়, না মাইনাসটা শুধুমাত্র ডাইরেকশান বোঝাচ্ছে বা দিকটা বোঝাচ্ছে, ওর ভ্যালুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভ্যালু আমার ইউই আছে। ঠিক আছে, মাইনাসটা শুধু বিপরীত দিকে বোঝাচ্ছে। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, দেখো কস থিটা ছিল মাঝখানের অ্যাঙ্গেল থিটা, এখানে কস 180 ডিগ্রি মাইনাস আলফা। কেন না, এই মাইনাস ইউ ভেক্টরের ভি ভেক্টরের মাঝখানের কোণ কত, 180 ডিগ্রি মাইনাস আলফা, তাই কস 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখান থেকে দেখো আমরা কী পাবো যদি ক্যালকুলেশন করি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার 2uv cos 180 ডিগ্রি মাইনাস আলফা মানে কি হয়, না মাইনাস কস আলফা। এখান থেকে আমরা পেয়ে গেলাম ডাব্লিউ সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv cos আলফা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের কি বেরিয়ে গেল, না আমার হচ্ছে মান বেরিয়ে গেল। তাহলে এটা আমার কি ভ্যালু বা মান। এবারে দেখো তোমাকে বা ম্যাগনিটিউড বলতে পারো, এবারে কিন্তু ওর দিক কিন্তু বলতে হবে, কারণ বেগ বলছে একটা ভেক্টর আছে, ওর দিক বলতে হবে। দিক কীভাবে বলবো, দেখো এদের মাঝখানের কোণ যদি থিটা হয়, আর আমি যদি মনে করি যে এই অ্যাঙ্গেলটা কত, না এই অ্যাঙ্গেলটা আলফা কোণ করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো মনে করো ট্যান আলফা সমান লিখতাম, ট্যান আলফা সমান কি লিখতাম, না বি কস আলফা বি কস থিটা বাই এ প্লাস বি সাইন থিটা। কি লিখতাম, বি কস থিটা, সরি বি সাইন থিটা বাই বি প্লাস সি কস থিটা, বি সাইন থিটা বাই বি এ প্লাস বি কি লিখতাম, কস থিটা। ঠিক আছে, বি সাইন থিটা বাই কি লিখতাম, এ প্লাস বি কস থিটা কিন্তু আমরা লিখতাম। ঠিক আছে, তাহলে দেখো এই ফর্মুলা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি আসবে, তাহলে আসবে দেখো এখানে দেখো আমার এই যে বি, বি মানে কোনটা, দেখো যার সঙ্গে হচ্ছে কোনো কোণ করেনি, অর্থাৎ থিটাটা কোনটা, যেটার সঙ্গে এই আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কোণ করেছে, তাহলে সেটা হচ্ছে থিটা এবং সেটা হচ্ছে এ। তাহলে এখানে আমি এ হিসাবে কোনটাকে কনসিডার করবো, দেখো মনে করলাম আমার এই কোণটার মান হচ্ছে থিটা, এই থিটাটা বের করতে চাইছি, তার মানে এটাই হচ্ছে আমার কি এ ভেক্টর আর এটা হচ্ছে আমার কি বি ভেক্টর, এইভাবে আমি ধরে নেবো। ঠিক আছে, তাহলে দেখো ট্যান থিটা সমান দেখো কত হবে, ট্যান থিটা সমান, না দেখো সূত্রে কি ছিল, বি সাইন থিটা, বি মানে কোনটা, না বি মানে মাইনাস ইউ বা ইউ, ভ্যালুটা নেবো মাইনাস শুধু ডাইরেকশন বোঝাবে,
তাহলে ইউ কত হবে না ইউ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, কারণ ওদের মাঝখানের কোণ কত 180 ডিগ্রি মাইনাস আলফা, ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা, অর্থাৎ এ মানে কত না এ মানে হচ্ছে আমার হচ্ছে ভি, তাহলে ভি প্লাস ইউ কস কি হবে 180 ডিগ্রি মাইনাস আলফা, কারণ ওদের মাঝখানের কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস আলফা। ক্যালকুলেশন করলে দেখো এটা পাবো ইউ সাইন আলফা পাবো, ঠিক আছে, ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ কস আলফা, কারণ কস 180 ডিগ্রি মাইনাস আলফা কি হয় মাইনাস কস আলফা, তার জন্য মাইনাস ইউ কস আলফা। তাহলে এখান থেকে আমি থিটা সমান কি পেলাম, থিটা সমান পেলাম ট্যান ইনভার্স ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা। এটা হয়ে গেল আমার ডাইরেকশন, এটা কি হয়ে গেল আমার ডাইরেকশন। তাহলে দেখো এই সিম্পল ফর্মুলাটা প্রয়োগ করে আমরা কিন্তু কোনো বস্তুর কোনো দর্শকের সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ বের করতে পারি, যেখানে আমার আপেক্ষিক বেগের মান কত হবে না, যদি ওই গতিশীল বস্তু এবং দর্শকের মধ্যেকার কোণ আমার হচ্ছে আলফা হয়, তাহলে আমার যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগটা পাবো তার মান কত হবে না W ইজিক্যাল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা, ঠিক আছে, যেখানে ইউটা হচ্ছে দর্শকের বেগ, ভিটা হচ্ছে গতিশীল বস্তুর বেগ, আর আলফাটা হচ্ছে ওদের মাঝখানের অ্যাঙ্গেল বা কোণ, ঠিক আছে। আচ্ছা, ওই যে ডাইরেকশন যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ পাবো, যেহেতু ওটা ভেক্টর আছে ওটা ডাইরেকশন থাকবে, ও ডাইরেকশনের ফর্মুলাটা কি হবে না থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স ইউ সাইন আলফা বাই ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ কস আলফা, ঠিক আছে। তাহলে এই যে দুটো সূত্র, এই দুটো সূত্র কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকেই কিন্তু আমরা পরবর্তী আলোচনায় কিন্তু চলে আসবো, ঠিক আছে। তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে অবশ্যই, এই দুটো ফর্মুলা থেকে পরের কিন্তু ক্যালকুলেশনগুলো হবে। তো স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে আসবো। চলে আসছি আমরা আমাদের পরবর্তী আলোচনায়। এখন আমরা আলোচনা যেটা করব যে যখন আমরা দেখব বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির সময় যদি আমরা গতিশীল অবস্থায় থাকি, তাহলে আমাদের সাপেক্ষে আমাদের বৃষ্টির যে আপেক্ষিক বেগটা কত হয় বের করব। অর্থাৎ বৃষ্টি যে পড়বে, আমরা যখন দেখবে সাধারণভাবে যখন বৃষ্টি পড়তে থাকে, ধরো সোজা বৃষ্টি পড়ছে, কিন্তু তুমি যখন সামনের দিকে এগোবে তুমি বৃষ্টিটাকে কিন্তু তির্যকভাবে বা কোনাকুনিভাবে পড়তে দেখবে, সেটাই সম্পর্কে কিন্তু এবার আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন, বৃষ্টির আমরা রিলেটিভ ভেলোসিটি আলোচনা করব। দেখো এটা করার আগে আমরা আগে যে দুটো ফর্মুলা পড়লাম সেটা একটু আগে লিখে ফেলি। W সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা, ঠিক আছে। আরেকটা ফর্মুলা আমরা পড়লাম যে ট্যান থিটা বা থিটা ইনভার্স, যেটা খুশি করতে পারো, ট্যান থিটা সমান ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা, এটা কিন্তু আমরা পড়লাম, ঠিক আছে, কস আলফা, ঠিক আছে, যেখানে ইউটা হচ্ছে আমার কি দর্শকের বেগ, ভিটা হচ্ছে বস্তুর বেগ, আলফাটা হচ্ছে ওদের মধ্যেকার কোণ। এবার দেখো যদি আমি বৃষ্টির বেগের কথা বলি, যদি আমি প্রথম ক্ষেত্রে ধরি যে আমার বৃষ্টি পড়ছে সোজাভাবে, ধরো এইভাবে বৃষ্টিটা পড়ছে, অর্থাৎ বৃষ্টির গতিবেগ হচ্ছে ভি, ঠিক আছে, আমি সামনের দিকে এগোচ্ছি, অর্থাৎ এখান থেকে আমার গতিবেগ কত ভি, ঠিক আছে। সবসময় আমরা কি করব যে আমাদের যে বেগ বা দর্শকের বেগ যেটা থাকবে তার নেগেটিভ বা অপোজিট ডাইরেকশানে একটা ভেক্টর নেব। সিমিলার ভেক্টর আমি এপারে নিয়ে নিলাম, যেটা কি আমার মাইনাস ইউ ভেক্টর। দেখো দুজনের মান কিন্তু সমান, মাইনাসটা শুধুমাত্র অপোজিট ডাইরেকশান বা বিপরীত দিকে বোঝাচ্ছে। তাহলে বৃষ্টি আমার এখান থেকে নিচের দিকে এইভাবে পড়ছে ভি গতিবেগে, আর আমার অর্থাৎ বা দর্শকের যে বেগটাকে আমি মাইনাসে অপোজিট সাইড নিলাম। তাহলে দেখো এদের মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এদের যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা কিন্তু আমার এইভাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে এই ফর্মুলা যদি আমি বসাই, তাহলে বৃষ্টির যে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কত হবে না রুট ওভার দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস কত ডিগ্রি হবে, কস 90 ডিগ্রি, কারণ এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, ঠিক আছে। দুটো ভেক্টরের মধ্যে এটাও কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে, দুটো ভেক্টরের মাঝখানে কোণ 90 ডিগ্রি।
আর আমরা জানি cos 90 মান কত হয়, cos 90 মান হয় 0, তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে 0। এখান থেকে আমি কি পাবো √u² প্লাস v² কিন্তু পাবো, ঠিক আছে। এবারে যদি ওর আমি দিকের কথা বলি, tan থিটা সমান কত বেরোবে না, tan থিটা সমান দেখো আমার কি ছিল u sin আলফা, আলফার মান কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে u sin 90 ডিগ্রি প্লাস v মাইনাস u cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে এটা কত হলো u বাই কত থাকবে v, কারণ এই পুরো পার্টটা কত হয়ে যাবে 0, কারণ cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে এখান থেকে tan থিটা সমান আমি কি পেলাম u বাই v, আর রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক বেগ অর্থাৎ w সমান কি পেলাম √u² প্লাস v², ঠিক আছে। এবার তুমি বলবে যে বৃষ্টিটা ওভাবে না পড়ে এইভাবে ধরো বাঁকাভাবে পড়ছে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার বৃষ্টির বেগ v, আমি সামনের দিকে এগোচ্ছি, সেক্ষেত্রে আমার গতিবেগ হচ্ছে ইউ ভেক্টর দিয়ে কাজ করছে, তাহলে আমাকে অপোজিট দিকে একটা বেগ নিতে হবে, মনে করো এটা -u, ঠিক আছে। তাহলে এটা কি করবে এইভাবে একে বাড়িয়ে দাও, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ভি ভেক্টর বা বৃষ্টির গতিবেগ। তাহলে এখানে যদি আমি সামান্তরিক সূত্র প্রয়োগ করি, তাহলে এরকম একটা ডাইরেকশানে আমি কী পাবো ডব্লিউ পাবো, ঠিক আছে, কী পাবো ডাব্লিউ পাবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে যে ফর্মুলা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে আমার এই ফর্মুলা, ঠিক আছে। যদি বৃষ্টি সোজাভাবে পড়ে তাহলে সেক্ষেত্রে বৃষ্টি এবং দর্শকের মাঝখানের কোণ 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হলে আমরা ডব্লিউ সমান বা আপেক্ষিক বেগ সমান √u² প্লাস v² পাবো, আর তার ডাইরেকশন tan থিটা সমান কত পাবো u বাই v। যদি না হয় কোনো একটা অ্যাঙ্গেল করে পড়ছে, মনে করো ওটা আমার দর্শকের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে আলফা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারবো, ঠিক আছে, যেটা অলরেডি আমরা আগে করিয়েছি। তাহলে দেখো এ পর্যন্ত বুঝতে পারলে কিনা, আমাকে মোটামুটি এখানে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, আর এটা তো আগের ফর্মুলা থেকে মনে থাকবে, ঠিক আছে। এটা করো না, তারপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে আসবো। দেখো এরপরে যে আলোচনাটা চলে আসবো সেটা হচ্ছে নদীতে নৌকার গতি, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি নদীতে নৌকার গতিবেগ আলোচনা করি, সেক্ষেত্রে জিনিসটা বা সেখানে আপেক্ষিক বেগ কীভাবে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এই হচ্ছে নদীটা আমার চওড়া, ঠিক আছে, নদীটা চওড়া, মনে করলাম নদীটা আমার হচ্ছে এল একক হচ্ছে চওড়া, ঠিক আছে, এল একক চওড়া, ঠিক আছে। তাহলে এল একক যদি চওড়া হয় এবং আমি যদি মনে করি যে এখানে কোনো স্রোত নেই, ঠিক আছে, তাহলে নদীটা চওড়া কতটা না, নদীটা চওড়া হচ্ছে আমার কত একক না এল একক হচ্ছে আমার নদীটা চওড়া, ঠিক আছে। মনে করছি প্রথম ক্ষেত্রে, এটা ফার্স্ট কেস, ঠিক আছে, মনে করলাম ওখানে কোনো স্রোত নেই, অর্থাৎ স্রোতের বেগ সমান কত 0 ধরলাম, ঠিক আছে। আমি মনে করলাম নৌকার বেগটা কত না, নৌকার বেগ হচ্ছে আমি মনে করলাম ভি, অর্থাৎ নৌকো সরাসরি ভি গতিবেগের সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমার কতটা সময় লাগবে না, সময় প্রয়োজনীয় সময় বা নদীটাকে অতিক্রম করতে যে সময়টা লাগবে টি ইজিক্যাল টু কত হবে না এল বাই ভি। কারণ আমরা আগে পড়েছি বা জানি যে অতিক্রান্ত সময়ের সমান কী হয় না অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমি কি পাবো টি ইজিক্যাল টু এল বাই ভি লাগবে, যখন নদীতে কোনো স্রোত নেই আমার, ঠিক আছে, নদীতে কোনো স্রোত নেই। এবারে যদি আমি সেকেন্ড কেসটা মনে করি যে নদীতে একটা স্রোত আছে, কত স্রোত আছে না ইউ পরিমাণ হচ্ছে স্রোত কিন্তু এদিকে কাজ করছে। তাহলে ইউ স্রোত যদি এদিকে কাজ করে, নৌকার বেগ যদি একদম সোজাসুজি তার 90 ডিগ্রি কোণে অর্থাৎ লম্বভাবে ওপরের দিকে থাকে বা সামনের দিকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কী করবে নৌকাটা এই দিক বরাবর অগ্রসর হবে। কেন না নৌকাটা যেতে চাইবে সোজা, কিন্তু এই স্রোতের বেগটা কী করবে ওকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে, পাশের দিকে ঠেলে সরিয়ে দেবে, যার ফলে এটা মানে নৌকার গতিবেগ কিন্তু আলটিমেটলি সোজা থাকবে না, সেটা কি থাকবে না হালকা তির্যকভাবে থাকবে, ঠিক আছে। কীভাবে থাকবে তির্যকভাবে থাকবে। মনে করলাম আমার এই কোণটা কত না, এই কোণটা আমি মনে করলাম আলফা, এই কোণটা কত মনে করলাম আলফা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ নৌকার যে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কত হবে না ডব্লিউ ইজিক্যাল টু u² প্লাস v²। কেন u² প্লাস v²? কারণ এদের মাঝখানের কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। অ্যাকচুয়াল আমার ফর্মুলা কী ছিল না w সমান √u² প্লাস v² মাইনাস 2uv cos আলফা। এবারে cos আলফা মানে cos এখানে আলফার মান কত 90 ডিগ্রি, মানে এদের মাঝখানের কোণটা 90 ডিগ্রি। তাহলে cos 90 মান 0, এটা পুরোটা 0 হয়ে গেলে কত থাকবে √u² প্লাস v², ঠিক আছে। অভিমুখ কী হবে না অভিমুখ tan থিটা সমান, অভিমুখ tan থিটা সমান কী হবে tan থিটা সমান হবে u বাই ভি, কারণ সেম কারণ, ঠিক আছে, cos আলফার মান 0। তাহলে এটা গেল। থার্ড যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে মনে করো নদীতে আমার ইউ পরিমাণ স্রোত সামনের দিকে রয়েছে, তাহলে আমি
কোন রাস্তা দিয়ে গেলে সব থেকে কম সময়ে নদী পারাপার করতে পারো। তাহলে দেখো চিত্রটা যদি অঙ্কন করি, মনে করো এই হচ্ছে আমার নদীর দুটো পার, ঠিক আছে। এদের মাঝখানের দূরত্ব কত বলেছি, এল একক বলেছি, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। মনে করছি আমার স্রোতের গতিবেগ এদিক বরাবর ইউ, স্রোতের গতিবেগ কত ইউ। এবারে দেখো স্রোতের বেগ যদি থাকে তাহলে আমার সব থেকে কম সময় কখন লাগবে, যখন আমি এখান থেকে এই পর্যন্ত একদম লম্বালম্বিভাবে বা সোজাভাবে নদীর এপার থেকে ওপার যেতে পারবো, তখন কিন্তু আমার সব থেকে কম সময় লাগবে বা কম দূরত্ব অতিক্রম করব, ঠিক আছে। তাহলে দেখো আমি যখনই সোজা যেতে চাইবো, এই স্রোতের বেগটা কী করবে, আমাকে ধাক্কা মেরে পাশের দিকে সরিয়ে দেবে, যার ফলে আমাকে তির্যকভাবে কিন্তু আমাকে যেতে হবে, যেটা এখানে হচ্ছে। তাহলে আমাকে যদি সোজাভাবে যেতে হয় তাহলে আমাকে প্রথম থেকেই কি করতে হবে, প্রথম থেকেই আমাকে কিন্তু বাঁকা পথে যেতে হবে, অর্থাৎ নৌকার গতিবেগটাকে তির্যক বরাবর রাখতে হবে। তুমি যখনই এদিকে তির্যক বরাবর রাখবে, স্রোত তোমাকে ওদিকে ঠেলবে, ঠেলতে 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 একসময় কী হয়ে যাবে, তুমি সোজা পথে যেতে পারবে। তখনই তোমার অতিক্রান্ত দূরত্ব সব থেকে কম হবে এবং সময়ও কী হবে, তোমার কম লাগবে। তাহলে দেখো, তাহলে অ্যাকচুয়াল আমার যে রিলেটিভ ভেলোসিটি বা নৌকার যে আপেক্ষিক বেগ, সেটা আমার এই দিক বরাবর কিন্তু কাজ করবে। সেটা আমার কোন দিক বরাবর কাজ করবে, ওই দিক বরাবর কাজ কিন্তু করবে, ঠিক আছে। এবারে দেখো আমার ইউ তো রয়েছে, একটা অনুভূমিক বরাবর ইউ কাজ করছে। এবারে এই ভিকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি এবং মনে করছি যে এই যে আমার যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগটা হবে, সেটা ভি এর সঙ্গে থিটা গুণ করেছে, তাহলে ওপরের দিক বরাবর ভি এর উপাংশ কত হবে, ভি কস থিটা। এই পাশের দিক বরাবর উপাংশ কত হবে না, এই পাশের দিক বরাবর উপাংশ হবে ভি সাইন থিটা, ঠিক আছে। এবারে ভালোভাবে যদি খেয়াল করো যে অনুভূমিক বরাবর দুদিকে দুটো উপাংশ কাজ করছে, এদিক বরাবর ইউ কাজ করছে অর্থাৎ স্রোতের বেগ, আর এদিক বরাবর ভি এর অনুভূমিক উপাংশ ভি সাইন থিটা কাজ করছে, এবং দুজনের ডাইরেকশন কিন্তু বিপরীত দিকে। যেহেতু দুজনের ডাইরেকশন বিপরীত দিকে, এরা একে অপরকে কি করে দেবে, প্রশমিত করে দেবে, অর্থাৎ এদের ভ্যালু কিন্তু ইকুয়াল, ঠিক আছে। অর্থাৎ ইউর মান যা আর ভি সাইন থিটার মান কিন্তু একই, ফলে এরা পরস্পরকে কি করবে, এরা পরস্পরকে ক্যান্সেল আউট কিন্তু করে দেবে, ঠিক আছে। অর্থাৎ এই ইউ অর্থাৎ যে স্রোতের বেগটা যে তোমাকে ধারের দিকে সরাতে চাইছিল, তার অধিকাংশটাই কিন্তু শেষ করে দেবে কে, ভি সাইন থিটা, ঠিক আছে। এবারে তুমি তার জন্য তোমার শুধুমাত্র উলম্ব বরাবর বেগটা কত থাকবে, ভি কস থিটা। আলটিমেটলি এই যে স্রোতের বেগটাকে ভি সাইন থিটাটা কি করলো, ক্যান্সেল আউট করে দিল, যার ফলে তোমার কেবলমাত্র উলম্ব উপাংশ অর্থাৎ ভি কস থিটা পড়ে থাকলো। এই ভি কস থিটার জন্য তুমি কি করবে, নদীর এপার থেকে ওপার সোজাভাবে যেতে পারবে বা পৌঁছাতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো আমার যে প্রয়োজনীয় সময় অর্থাৎ টি ড্যাশ মনে করলাম কত লাগবে, এটা প্রয়োজনীয় সময়ের সব থেকে হচ্ছে কম সময়, ঠিক আছে। কত লাগবে না, আমরা জানি এল বাই কি হয়, ভি, কিন্তু এখানে দেখো আমার অনুভূমিক যে উলম্ব বরাবর উপাংশ কত, ভি এর না ভি কস থিটা, তাহলে টি ড্যাশ সমান এল বাই ভি কস থিটা, এই পরিমাণ সময় কিন্তু তোমার লাগবে, এবং এই সময়টাই কিন্তু হবে কি না সব থেকে কম সময়। তাহলে দেখো কি কি আলোচনা করলাম আমরা, যে নদী যদি কোনো স্রোত না থাকে এবং নদীর যদি চওড়াটা এল হয়, আমার নৌকার গতিবেগ যদি ভি হয়, তাহলে নৌকা আমার সোজা যাবে, এবং সেক্ষেত্রে আমার কত সময় লাগবে না, এল বাই ভি, অর্থাৎ নদীটার চওড়া বাই হচ্ছে আমার নৌকার গতিবেগ। যদি আমার স্রোতের বেগ ইউ হয়, স্রোতের বেগ যদি থাকে, তাহলে নৌকা আমার সোজা যাবে না, বেঁকে যাবে বা তির্যকভাবে যাবে। তার রিলেটিভ ভেলোসিটি কত হবে না, ডব্লিউ সমান √ইউ² + ভি²। কেন না, দুজনের মাঝখানের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। আর তার অভিমুখ কত হবে, ভি এর সঙ্গে যদি আলফা কোণ করে, তাহলে ট্যান আলফা সমান কত হবে না, ইউ বাই ভি, অর্থাৎ স্রোতের বেগ বাই হচ্ছে বস্তু বেগ, ঠিক আছে। এবারে তারপরে যেটা আমরা আলোচনা করলাম, যদি আমাকে খুব কম সময়ে এবং কম দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে আমাকে নৌকাটাই কী করতে হবে, তির্যকভাবে চালাতে হবে, কারণ স্রোত ওকে পাশের দিকে ঠেলতে আরম্ভ করবে এবং ওই পাশের দিকে ঠেলার ফলে ও সোজাভাবে যাবে। মনে করলাম স্রোতের বেগ ইউ আর আমার যে নৌকার গতিবেগ সেটা তির্যকভাবে ভি, ঠিক আছে, কাজ করছে ভি, এবং যে লব্ধি ভেক্টরটা আমি পাবো বা লব্ধি যে বেগটা পাবো তার সঙ্গে সেটা থিটা কোণ করেছে, তাহলে এই ভি এর দুটো আমি উপাংশ পাবো, অনুভূমিক বরাবর উপাংশ ভি সাইন থিটা, উলম্ব বরাবর উপাংশ কত, ভি কস থিটা। এবারে যেহেতু ইউ আর ভি সাইন থিটা পরস্পর বিপরীতমুখী এবং এদের দুজনের মান সমান, সেহেতু এরা এর পরস্পরই কী করে দেবে, ক্যান্সেল আউট করে দেবে, ঠিক আছে।
যার ফলে আমার শুধুমাত্র উলম্ব বেগ অর্থাৎ ভি কস থিটা পড়ে থাকবে। তাহলে এক্ষেত্রে আমার যে সময়টা লাগবে সেটা সব থেকে আমার কম সময় হবে, এবং সময় সমান আমরা কি জানি অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। এখানে অতিক্রান্ত দূরত্ব কত, নদীর চওড়াটা হচ্ছে এল, অর্থাৎ আমি তো সোজাভাবে যাবো, অর্থাৎ এল দূরত্ব অতিক্রম করবো। তাহলে এল বাই কি হয়ে যাবে আমার উলম্ব বরাবর বেগ, অর্থাৎ এল বাই ভি কস থিটা। এটাই কিন্তু হবে আমার সব থেকে মানে কম সময়, এবং এই গতিবেগে গেলেই অর্থাৎ মানে এই সময়ে গেলেই আমি কিন্তু সব থেকে কম সময় কম দূরত্ব কিন্তু অতিক্রম করব। তাহলে মোটামুটি এ পর্যন্ত আমি সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, মোটামুটি এই পর্যন্ত আমাদের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের ধারণা স্কেলার ভেক্টরের মধ্যে যতটুকু ছিল ততটুকু কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা প্রাসের গতিবেগ বা প্রজেক্টাইল মোশন সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।